নিউজ 24/7 বাংলা টিভি। 16ই মে ইএম বাইপাস মণিপাল হাসপাতালে মাতৃদিবস পালন করা হয়। ওই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয়। গাইনি, ইএনটি, অঙ্কোলজি বিভিন্ন বিভাগের ডাক্তাররা তাদের মাকে নিয়ে আসে। মায়েরা তাদের সন্তানকে নিয়ে অনেক কথা শোনায়। একটা ডাক্তার হয়ে ওঠার পিছনে তাদের মায়ের অবদান কতখানি সেটা তারা তুলে ধরেন। আবেগঘন অনুষ্ঠানে ডাক্তার পূজা আগরওয়াল, ডাক্তার শাশ্বতী সেনগুপ্ত, ডাক্তার নীলাদ্রি কোনার ও শক্তিক গঙ্গোপাধ্যায় তাদের মায়েদের অবদান তুলে ধরেন। তারই কিছু অংশ দেখুন 24x7 বাংলা টিভির পর্দায়। আমি তো শুনলাম মানে সাধারণ 5টা মিনিট থেকে একটু অন্যরকম যে এই প্রফেশনালে এসছেন কীভাবে এবং আপনার জার্নিটা সম্বন্ধে কি বলেন? এই প্রফেশনে এই প্রফেশনে তো আমি রেডি ছিলাম না যে এইভাবে আসবো। তো আমার খুব ছোট্টবেলায় বিয়ে হয়ে যায়, কারণ আমার বাবা আমাদের মানে মেয়ে সন্তান বলে তাচ্ছিল্য অপমান করতো, পড়াশোনা করাতো না, খেতে পড়তে দিত না। তো তারপরে মা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর হাজব্যান্ড মারা যায় এবং শ্বশুরবাড়ি বাবার বাড়ি শাটলকক হয়ে থাকি। তখন ছেলে যখন পেটে ছিল 6 মাসে, তখন ভেবেছিলাম যে আমি ছেলেকে জন্ম দেবো এবং লেখাপড়া শিখে মানুষ করব এবং ওকে মানুষ করব, আমি নিজেও মানুষ হব, বড় হব, প্রতিষ্ঠিত হব। তো সেই জন্য আমার এই কলকাতা শহরে আসা। এটা সেটা কাজ করতে করতে আমি ড্রাইভিং গাড়ি সম্বন্ধে শুনি। চলে যাওয়ার পরে কি আপনি বাবার কাছে চলে আসেন? বাবার কাছে আসি, সেখান থেকে তারা খাই। তারপরে তো ভাবি বেল্টের বাড়ি খাই। নিজেরাও খেতে বলতে দিত না, কারো কাছে খাবার চাইতে গেলেও পেটাতো, বেল্টের বাড়ি দিত। তো সেই জন্যে আমি কলকাতায় শহরে চলে আসি, এসে ছেলেকে রামকৃষ্ণ মিশনে দিই। আমিও হুগলি জেলা, চুঁচুড়া হুগলি। তো সেখান থেকে এখানে এসে ড্রাইভিং শিখি আর আজাদ ফাউন্ডেশন এনজিওর নামে, এনজিওর থ্রুতে শিখে ওর সঙ্গে আরও 8 রকম ট্রেনিং নিয়ে আমি প্রফেশনাল ড্রাইভারই। প্রথম কারুর বাড়ি, তখন তো 2015 সালে এত ক্যাব ড্রাইভার কিংবা মহিলা ড্রাইভার এরকম তো ধরনটা ছিল না। তো আমাকে তখন অনেক লড়াই করতে হয়েছে, মারামারি করতে হয়েছে পার্কিংয়ের জন্যে, রাস্তায় গাড়ি চালাতে দেওয়ার জন্য। এমনকি 2016 সাল থেকে মানে ভূত দেখার মতন ছিল। সেই 2016 সাল থেকে আমাদের পেপারে ছবি আসে যে আমরা লড়াই করতাম, টালিগঞ্জের মাঝে বসে থাকতাম যে মেয়েরা তো পার্সোনাল গাড়ি চালায়, তাহলে প্রফেশনাল নয় কেন, এটা চালিয়ে আমি সংসার কেন চালাবো না। তো লড়াই করে আজকে অনেক মেয়েদের ইউজ টু করে দিয়েছি। তারা একটা সুচ্চ সময় সফল একটা রাস্তা অবলম্বন হাঁটে চলে বেড়াতে পারছে, মানে কাজটা করতে পারছে। আজকে প্রচুর মেয়ে এই প্রফেশনে এসছে। হ্যাঁ, আমিও আজাদ ফাউন্ডেশন শিখেছি এবং মাহাতি কোম্পানিরও ট্রেনার ছিলাম আমি। তো ওটা আমি মাঝে মাঝে শেখাই, ওটা পুরো আমি ফুল টাইম দিই না, ওটা মাঝে মাঝে। আমার নিজের গাড়ি আছে, আমি চালাই। আমি মাস 2 হয়েছে আবার ওই পঞ্চায়েতের হেড অফিসের ডিপার্টমেন্টে ঢুকেছি, ওদেরও গাড়ি চালাই। ছেলে তো পড়াশোনা শেষ করেছে, এখনও সেরকম কোনো কাজ নেই, চাকরি তো নেই, কোনো কাজও নেই। তো যখন যা পারছে, কর্মটো ছেলে তো রামকৃষ্ণ মিশনের ছেলে, যাও তো চণ্ডীপাঠ করতে পারে জুতো সেলাই থেকে, তো সব রকমই করতে পারে। ওখান থেকে ওরা এনসিসি সার্টিফিকেট, এনসিসি শিখেছিল। তারপরে ইলেকট্রিক ওই যে ওয়ারিং ওসব শিখেছে, পাম্পিং, কলিং এসব পারে। ও শাটার ডাউন হলে গিয়ে ওই পাওয়ার হাউসে ওইসব কাজ করে, সব রকম কাজ। ছোটবেলার কথা মাসিক যেগুলো করছিল কতটা সাকসেসফুলি এবং কর্মক্ষেত্রে কতটা সাকসেসফুল? যে কোনো সন্তানের ক্ষেত্রেই তার বড় হওয়ার ক্ষেত্রে তাদের মায়ের ভূমিকা অনস্বীকার্য। আমার ক্ষেত্রেও তাই। এবং মা অনেকটা 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 এফার্ট দিয়েছে বলেই এই জিনিসটা করা গেছে। এবার আমি আজকে যে দাঁড়িয়ে আছি, মা ওই এফার্ট, ওই লড়াইটা না লড়লে সত্যি হতো না। এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়তে হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও যে লড়াইটা লড়ে গেলে যে সফল হওয়া যায়, সেটা আজকে নিজেকে দেখেই বুঝতে পারি। এবং বারবার বলছি, এই যে দাঁড়িয়ে আছি এর পেছনে অনেকটা সিংহভাগ কৃতিত্ব কিন্তু মায়ের। যে আপনার বাবা কর্মসূত্রে বাইরে থাকতো, সেই দিকে 2 ভাইকে একসঙ্গে মানুষ করতে হয়েছে এবং বড় করতে হয়েছে। সেই জায়গা থেকে কতটা সাপোর্টফুল আপনারা পেয়েছেন মার থেকে এবং আপনি কতটা মাকে সাপোর্ট দিতে? আমি সেরকম মাকে সত্যি বলতে গেলে কিছুই সাপোর্ট করতে পারিনি, সবটাই কিন্তু একতরফা হয়েছে। মা যেভাবে সাপোর্ট করে এসছে এবং এখনও করে চলেছে, তো এই ঋণ পরিশোধ করার মতো নয়। তো এটা
যে কোনো সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য। এবার ডক্টর হওয়ার পরে যে পেশেন্টদের আপনি দেখেন মানে সাকসেসফুলে এবং আপনার কাছে কি এই যে বুঝি আমি পেশেন্টদের সঙ্গে যে কীভাবে সেটা মানে বলছো। হ্যাঁ যেভাবে ডিল করি, সেইখানেও না ওই ছোটোবেলাকার ওই শিক্ষাগুলো খুব 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 এফেক্টিভ। ওই হ্যাঁ ওই 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 মূল্যবোধের শিক্ষাগুলো, ওই ভ্যালিউজ, আমি বলছি ধরুন বিনয়ী হতে শেখানো, নম্র ভদ্র, এই সবগুলোরই একটা ভ্যালু আছে, মানে এটা একটা মানে এগুলো ছাড়া কিন্তু সফল হওয়াটা মুশকিল, এবং সেই শিক্ষা কিন্তু ছোটোবেলা এখানে থেকে আমার পেয়ে একটা এসেছি। কথা আছে যে আমাদের অনেকে শোনা যায়, পাবলিকের মধ্যে থেকে শোনা যায়, সাধারণ মানুষের, যে কলকাতার ডাক্তাররা কিন্তু যেমন ওই আমাদের ভেলোরের ডাক্তারদের মতো অতটা পিসফুলি না। দেখুন এরকম জেনারেলাইজ করা মুশকিল, তবে আমি যে ফিল্ডটায় আছি, আমি অঙ্কোলজিস্ট, সুতরাং আমি যে রুগীদেরকে দেখি তারা জ্বর সর্দি কাশির রুগী নন, তারা কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সুতরাং তাদের ক্ষেত্রে সময় নিয়ে তাদের কথাগুলো শুনে তাদের কষ্টটা সমব্যথী না হলে কিন্তু হ্যাঁ সঠিক চিকিৎসা করাটা মুশকিল। সুতরাং সেক্ষেত্রে মানে হয়তো বাকি প্রফেশনের ক্ষেত্রে, বাকি স্পেশালিস্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু অঙ্কোলজির ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য, যে সেখানে বললাম আমি কুমারটুলির মাটি প্রতিমা করার একজন কারিগর, এবং আপনার হাতে অনেকেই প্রতিমা করা শিখেছি। কি বলবেন এই মাদার ড্রেসে এসে যে মাদারদের যেমনি মানে মায়েদের কাছে সন্তানরা খুবই বড়, আবার সন্তানদের কাছে মারা খুব বড়। আমার কাছে হচ্ছে প্রতিমা। প্রতিমা তো আমি বলি না মা, যেমনি দুর্গা, মা কালী, হ্যাঁ মা জিনিসটা আগে মানে উচ্চারণ হয়ে যায়। এই তিল তিল করে যখন কাঠ থেকে বিচালি থেকে মাটি, তারপরে সমস্ত কিছু তাকে পুরোপুরি সাজায়। তা সেই মায়ের যে বলে না যে মণ্ডপে গিয়ে প্রাণের সঞ্চয় হচ্ছে, চক্ষুদান হচ্ছে, এইটা আমি মনে করি না। আমি মনে করি শিল্পীদের ঘর থেকেই এইটা মানে পুরোপুরি মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। আপনি যে বলছিলেন যে ভারত সরকার থেকে আপনাকে চায়নায় নিয়ে গেছে, এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে যে প্রথম বিদেশে যাচ্ছে? হ্যাঁ আমার ভালোই লেগেছে, কিন্তু আমি একা তো মানে ওদের হাতে যখন আমাদের এখান থেকে তুলে দিল, ওনারা আমাকে গাইড দিয়ে ভালো করেই নিয়ে গিয়েছিলো, ভালো জায়গায় রেখেছিল, তারপরে দুভাষী দিয়ে দিয়েছিল। আচ্ছা, এইবার একটা কথা বলি যে আপনার এই কুমারটুলিতে বলছেন যে বিদেশের লোকরাও আসে আপনার কাছে শিখতে, কি বলবে, এবং তারা এখান থেকে আপনার কাছে শিখে গিয়ে তারা কিরকম? হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগও করে রাখে। তারা মানে কি গালা তৈরি করছে, কি কিছু তৈরি করছে, এইটার মধ্যে মাটির জিনিসটা ক্যাপচারটা করছে। এখন কিছুদিন পর যাবো না, এটা বহুত দিন ধরেই শোনা যাচ্ছে যে কুমারটুলিতে ফাইবারের ঠাকুর। আপনি কি ফাইবার? না আমি ফাইবার তৈরি করি না। আপনার ঠাকুর মোটামুটি কোথায় কোথায় যায়? আমার বিদেশে আমেরিকায় গিয়েছিল ছোটো ঠাকুর, আর চায়নাতে যে ঠাকুরটা নিয়ে গিয়েছিলাম ওইখানে এখন ওই মিউজিয়ামে রেখে দিয়েছে ওনারা। আর হ্যাঁ, আর ভোপালে প্রতি বছর যাই আমরা একটা করে প্রতিমা, ভোপাল যায়। তারপরে একটা শ্রীলঙ্কায় কথা হচ্ছে। পরবর্তীকালে যদি কোনো বাচ্চারা আপনার কাছে ওই যে মূর্তি বা শিল্পী শিখে তারা বড় হয়ে এই প্রফেশনালে আসতে পারে, সেরকম কিছু চিন্তা ভাবনা আছে? বা হ্যাঁ তারা শিখলে, শেখার মতন শিখতে পারলে, তারপরে তো একটু শিখালাম আমি, টাকা নিয়ে নিলাম, এটা না, শেখার মতন শিখতে পারলে হ্যাঁ ধৈর্য একদম। একদিন দুদিন শিখলে তো হয় না, এগুলো দীর্ঘদিন ধরে শিখতে হয়। দাদা যে হলো এবং মায়েদের যে প্রতিভাটা তুলে ধরা হলো, এবং অনেক পেশেন্ট এসছে দেখলাম আপনাদের হাতে করা, তাদের জীবনের যখন কি বললেন? দেখুন, আজকের এই মাদার্স ডের অনুষ্ঠানটি একটা অনন্য অনুষ্ঠান এই কারণে যে আমাদের এখানে যেরকম আমরা এই হসপিটালে আমরা যারা রয়েছি আর কি, আমাদের মাদের যেরকম এখানে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই রকম আমাদের সমাজের বিভিন্ন স্ফেয়ারের যে মায়েরা রয়েছেন আর কি, তাদের মধ্যে যেরকম যে একটা অনন্য শক্তি রয়েছে সেইটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই মায়েদের হাতেই তো রয়েছে না সমাজ গড়ার চাবিকাঠি। মায়েরা যদি একজন সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন, তবেই কিন্তু সেই সন্তান আমাদের দেশের এবং আমাদের সমাজের এবং যেই প্রফেশনে থাকুক না কেন সেখানে তার আসল মানে তার অবদান বা তার আসল যোগদানটা করতে পারে।
তো সেই জন্য এই অনুষ্ঠানের একটা অসীম গুরুত্ব রয়েছে এবং ভীষণ নতুন ধরনের অনুষ্ঠান। মানে এটা সত্যি মানে ভাবা যায় না, এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এই কাজের মধ্যে আমরা মানে অ্যাটেন্ড করতে পেরেছি, আমার ভীষণ ভালো লাগছে। আমি ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইন দ্য ডিপার্টমেন্ট অফ ENT, হেড নেক সার্জারি অ্যান্ড মিলিমার অ্যাক্সেস সার্জারি। থ্যাংক ইউ।